প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। এই চ্যাপ্টারের একটি অঙ্ক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনে যে পার্ট সিতে যে অঙ্কগুলো আসে, এই অঙ্কগুলা করতে গেলে আমরা যে প্রধান সমস্যায় পড়ি সেটা হচ্ছে আমাদের ছক কয়টা হবে। আমাদের কয়টা ছক হবে এটা আমরা নির্ধারণ করতে অনেক সময় ঝামেলায় পড়ি। যদি আমরা ছকগুলো ঠিকভাবে বুঝতে পারি তাহলে আমরা অঙ্ক সঠিকভাবে বুঝতে পারবো। তো আমাদের প্রতিটা লেনদেনে মূলত এই 4 ধরনের বিষয় থাকে, যেমন সম্পদ থাকে, দায় থাকে, আয় থাকে এবং খরচ থাকে। কিন্তু আমরা যখন অ্যাকাউন্টিং ইকুয়েশন করব তখন আমাদের ছক হবে শুধু সম্পদ এবং দায়ের। আয় এবং খরচের জন্য আমরা কোনো ছক করব না। আমাদের ছক হবে কিসের কিসের? সম্পদ এবং দায়ের। এই জিনিসটা যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের ছক করতে অনেকটা সুবিধা হবে। শুধুমাত্র যদি একটা সম্পদ আমরা ক্রয় বিক্রয় করি তাইলে একটা ঘর হবে, অথবা কোনো দায় যদি আমাদের নতুন করে সৃষ্টি হয় তাইলে আমাদের একটা ছক হবে। তাইলে আয় এবং খরচের জন্য আমরা আসলে কোনো ছক দিব না। এই জিনিসটা আগে আমরা খেয়াল করব যে আয় এবং খরচের জন্য আমরা কোনো ছক দিব না, আমরা শুধু ছক দিব কিসের জন্য? সম্পদ এবং দায়ের জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটা অঙ্ক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের অল ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার অল ডিপার্টমেন্টের 2011 সালে যে অঙ্কটা এসেছে, এই অঙ্কটার সমাধান করার আমরা চেষ্টা করব। তো অঙ্ক সমাধানের শুরুতেই আমরা অঙ্কে দেখব যে আমাদের ছক কয়টা হবে। একটু আগে আমরা আলোচনা করলাম যে আমাদের ছক নিয়ে কি কি ধরনের সমস্যা থাকতে পারে। তো প্রথমত আমরা যখন খেয়াল করব তখন ছক ক্যাশ এবং ক্যাপিটাল, ক্যাশ এবং ক্যাপিটাল এই দুইটা ঘর কমন থাকবে। আপনি যে অঙ্কই করেন না কেন, অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে অঙ্কই আপনি করেন না কেন, তার এই দুইটা ঘর কমন থাকবে, মানে আপনি এই দুইটা ঘর রাখবেন। তো ক্যাশ ক্যাপিটাল কমন। তো এরপর আমরা এন্ট্রিগুলা পড়ার চেষ্টা করব এবং নতুন করে আমাদের ছক বাড়বে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব। তো আমরা বলছি কি যে ছক হবে কিসের? সম্পদ এবং দায়ের, এছাড়া কোনো ছক আমরা সৃষ্টি করব না। তো আমরা যদি প্রথম এন্ট্রিটা একটু পড়ে দেখি যে দ্য ওনার সোল্ড হিজ পার্সোনাল ইনভেস্টমেন্ট 1,50,000 অ্যান্ড ব্রোট ইন অ্যাজ ক্যাপিটাল। সে কি করছে? তার ব্যক্তিগত বিনিয়োগ বিক্রি করেছে এবং ব্যবসায় সে টাকা আনছে। তাহলে এখানে ব্যবসায় টাকা আনছে মানে ক্যাশ বাড়ছে এবং ক্যাপিটাল বাড়ছে। তো আমাদের ক্যাশ ক্যাপিটাল তো দুইটা ছক কমন আগে থেকে আমরা রাখছি। এরপর যদি আমরা 3 নাম্বার করি, পেইড রেন্ট টাকা 4,000, রেন্ট পরিশোধ করছে, তাহলে অবশ্যই নগদ পরিশোধ করছে। তাহলে ক্যাশ থেকে বাদ, ক্যাপিটাল থেকে বাদ, তাহলে ক্যাশ ক্যাপিটাল আমরা ছক আগেই করেছি। তো এরপর আমরা যদি 4 নাম্বারটা একটু পড়ার চেষ্টা করি যে পারচেজ মার্চেন্ডাইজ ফর ক্যাশ, তাহলে মার্চেন্ডাইজ মানে হচ্ছে পণ্য, তাহলে পণ্য একটা সম্পদ, তাহলে পণ্যের জন্য আমাদের কি করতে হবে? একটা ঘর সৃষ্টি করতে হবে। তাহলে পণ্যের জন্য আমরা ঘর সৃষ্টি করলাম হচ্ছে ইনভেন্টরি, এবং পারচেজ করছি, টাকা চলে গেছে, টাকা চলে গেলে ক্যাশ চলে যায়, তাহলে ক্যাশ চলে গেছে, এই জন্য ক্যাশের ঘর তো আমার কাছে অবশ্যই আছে। এরপর 8 নাম্বারটা যদি একটু পড়ি, পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম আজিজ 90,000 অন অ্যাকাউন্ট, তাহলে অন অ্যাকাউন্ট মানে হচ্ছে বাকিতে। তাহলে আপনি যদি কারো কাছ থেকে পণ্য ক্রয় করেন তাহলে এবং বাকিতে ক্রয় করেন তাহলে অবশ্যই আপনার পাওনাদার বৃদ্ধি পায়। তাহলে আমরা বলেছিলাম কোনো নতুন দায় সৃষ্টি হলে তার জন্য একটা ঘর বাড়বে, তো আমাদের অ্যাকাউন্টস পেয়েবলের ঘর বাড়বে। এরপর আমরা যদি বলি যে 10 নম্বরে ব্রোড টাকা 60,000 ফ্রম ঢাকা ব্যাংক অ্যান্ড সাইন এ নোট পেয়েবল, ধার করছে। তো প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস সবসময় মনে রাখবেন, ধার কখনো বাকিতে হয় না। ধার করছেন মানে আপনি নগদ টাকা পাইছেন, তাহলে আমাদের ক্যাশ বৃদ্ধি পেয়েছে। বাট আমরা একটা নোট পেয়েবল, একটা দায় সৃষ্টি করে দিয়েছি, মানে ঢাকা ব্যাংক থেকে যখন আমরা এই দায় ধারটা করেছি তারা পরিবর্তে আমাদের কাছ থেকে একটা নোট পেয়েবল সাইন করে নিয়ে গেছে, যেটা দিয়ে তারা পরবর্তীতে টাকা উদ্ধারে ব্যবহার করবে। তো আমাদের নোট পেয়েবল, তো একটা দায় সৃষ্টি হলো, তাহলে আমরা নোট পেয়েবলের একটা ঘর দিলাম। এরপর বলছে সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ, তাহলে ক্যাশ টাকায় বিক্রি করলে কি হয়? ক্যাশ বাড়ে এবং মার্চেন্ডাইজ চলে গেছে, তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমার ঘর আছে, নতুন কোনো ঘরের দরকার নেই। এবং বলছে সোল্ড মার্চেন্ডাইজ টু ইমরান। এখন এখানে বলছে সোল্ড মার্চেন্ডাইজ টু ইমরান, ইমরানের কাছে বিক্রি করছে। এই কোনো ব্যক্তির নাম, প্রতিষ্ঠানের নাম যদি উল্লেখ থাকে এবং ক্যাশ উল্লেখ না থাকে তাহলে আমরা জানি সেটা বাকিতে হয়। তো ইমরানের কাছে যখন আমরা বিক্রি করেছি, ইমরান আমাদের টাকা দেয়নি, তার মানে ইমরানের কাছে আমরা টাকা পাই। তাহলে আমাদের টাকা যদি আমরা কারো কাছে পাই তাহলে আমাদের কি বৃদ্ধি পায়?
দেনাদার বৃদ্ধি পায়। তাহলে এখানে কিন্তু একটা সম্পদ সৃষ্টি হলো। তো আমাদের দেনাদারের জন্য একটা ঘর রাখতে হবে, কি অ্যাকাউন্ট রিসিভেবল। তো এরপর আমরা রিটার্ন মার্চেন্ডাইজ সোল্ড অন জুলাই 20, এটা রিটার্ন করছে, এটার সাথে সম্পর্কিত। পেমেন্ট রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, পেমেন্ট আমরা পাইছি। পেইড অ্যাডভার্টাইজিং বিল, একটা খরচ আমরা পরিশোধ করে দিয়েছি। তো আমাদের যে ঘরগুলো প্রয়োজন ছিল সেই ঘরগুলো আমাদের আসলে নেওয়া হয়ে গেছে, এর বাইরে আর ঘর নেওয়ার প্রয়োজন নাই। এখন আমরা নিচে একটা সমীকরণ লিখেছি। আসলে এই সমীকরণের মাধ্যমেই হচ্ছে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়। আমরা যারা আমার প্রথম ক্লাস দেখেছেন তারা অবশ্যই সমীকরণটা সম্পর্কে অবগত আছেন যে অ্যাসেট সমান সমান লাইবিলিটিস প্লাস ক্যাপিটাল মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িংস প্লাস রেভিনিউ। আমরা যতগুলো লেনদেন করব সব এগুলোর মধ্যেই জড়িত থাকবে। তো আমরা যদি অঙ্কটা একদম শুরু থেকে সলভ করার চেষ্টা করি, তাহলে প্রথমে আমরা একটা ছক কাটবো। তো ছক কি কি এন্ট্রি ছকে যাবে সেটা আমরা এতক্ষণ আলোচনা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন পাশে রিমার্কস আছে। আসলে রিমার্কসটা এতটা ইম্পর্টেন্ট না, আপনি যদি পরীক্ষায় দিতে চান দিতে পারেন, না দিতে পারলেও আপনার মার্কস কোনো হেরফের হবে না। তো আমরা যদি প্রথম এন্ট্রিটা পড়ার চেষ্টা করি, যে এখানে বলছে যে দ্য ওনার সোল্ড হিজ পার্সোনাল ইনভেস্টমেন্ট ফর টাকা 1,50,000 অ্যান্ড ব্রোট ইন অ্যাজ ক্যাপিটাল। সে কি করছে, সে তার ব্যক্তিগত বিনিয়োগ বিক্রি করেছে এবং সে সেটা ব্যবসায় নিয়ে আসছে। তাহলে ক্যাশ বাড়বে, আমাদের ক্যাশ, তাহলে ক্যাশ আমরা বাড়াইলাম কত, 1,50,000, এবং সে ক্যাপিটাল হিসেবে আনছে, তাহলে ক্যাপিটাল বাড়বে, তাহলে ক্যাপিটাল বাড়াইলাম আমরা 1,50,000। আমরা এখানে যত লেনদেন করব প্রত্যেকটা লেনদেন শেষে ব্যালেন্স করব, প্রত্যেকটা লেনদেন শেষে ব্যালেন্স করব, এবং দুই পাশের ব্যালেন্স প্রত্যেকটা লেনদেন শেষে সমান থাকতে হবে। এটাই হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশনের মূলনীতি, দুই পাশের ব্যালেন্স সমান থাকতে হবে। তো আমরা ব্যালেন্স করলাম, এখানে 1,50,000 নামালাম, এখানে 1,50,000 নামালাম। এরপর আমরা যদি 3 তারিখের এন্ট্রিটা করি, 3 তারিখের এন্ট্রি বলছে পেইড রেন্ট টাকা 4,000, আমরা 4,000 টাকা রেন্ট পরিশোধ করেছি। তো অবশ্যই ক্যাশ থেকে পরিশোধ করেছি, এই জন্য আমরা ক্যাশ কমে যাবে, ক্যাশ কমাই দিলাম আমরা। তো আমরা এখানে বলছিলাম, আমরা যদি এখানে একটু খেয়াল করি যে ক্যাপিটাল থেকে কি কমবে, ক্যাপিটাল থেকে হচ্ছে এক্সপেন্স কমবে। এই যে ক্যাপিটাল থেকে কি কমবে, এক্সপেন্স কমবে। তো ক্যাপিটাল থেকে যদি এক্সপেন্স কমে তাহলে রেন্ট অবশ্যই একটা এক্সপেন্স, এই জন্য আমরা কি করব, ক্যাপিটাল থেকে এক্সপেন্সটা কমাই দেব। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। আচ্ছা, তারপর যদি আমরা 4 তারিখে চলে যাই, 4 তারিখে বলছে যে পারচেজ মার্চেন্ডাইজ ফর ক্যাশ, নগদ টাকা দিয়ে মার্চেন্ডাইজ কিনেছি আমরা, তাহলে অবশ্যই ক্যাশ চলে গেছে। কত টাকার ক্যাশ চলে গেছে, 60,000 টাকার ক্যাশ চলে গেছে। তাহলে আমরা এখানে 60,000 টাকার ক্যাশ বাদ দিলাম, কিন্তু আমরা বিনিময়ে পেয়েছি কি, ইনভেন্টরি পেয়েছি, তাহলে আমাদের ইনভেন্টরি বাড়ছে, তাহলে আমরা ইনভেন্টরি এখানে প্লাস করে দিলাম। তারপর প্রত্যেকটা লেনদেন শেষে আমরা কি করব, ব্যালেন্স করার চেষ্টা করব, ব্যালেন্স করার চেষ্টা করব। এরপর আসি আমরা 8 তারিখে। 8 তারিখে বলছে পারচেস মার্চেন্ডাইজ ফ্রম আজিজ টাকা 90,000 অন অ্যাকাউন্ট। প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, এই যে অন অ্যাকাউন্ট আছে, অন অ্যাকাউন্টের মানে হচ্ছে বাকিতে, অন অ্যাকাউন্টের মানে হচ্ছে বাকিতে। তো যখন আমরা বাকিতে কোনো লেনদেন করলাম, আমরা কি পেয়েছি, মার্চেন্ডাইজ পেয়েছি। কত টাকার মার্চেন্ডাইজ পেয়েছি, 90,000 টাকা। তো আমরা 90,000 টাকা ইনভেন্টরিতে দেখাই দিলাম, কিন্তু আমাদের এই লেনদেনটার ফলে একটা পাওনাদার বৃদ্ধি পেয়েছে, কত টাকা, 90,000 টাকা। তাহলে আমরা এই টাকাটা কোথায় দেখাবো, অ্যাকাউন্টস পেয়েবলে দেখাবো, যেহেতু আমাদের পাওনাদারটা বৃদ্ধি পেয়েছে। এরপর চলে আসি আমরা 10 তারিখে। তো 10 তারিখে যদি দেখি আমরা, ব্রো মানে হচ্ছে ধার, 60,000 টাকা ধার করেছি ব্যাংক থেকে এবং একটা নোট পেয়েবল সাইন করে এসেছি। এখন ব্রো মানে হচ্ছে ধার, ধার মানে নগদে, তাহলে নগদ টাকা অবশ্যই বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা নগদ টাকা দেখালাম, কত বৃদ্ধি পেয়েছে, 60,000। এবং যেহেতু একটা দায় সৃষ্টি হয়েছে, কত টাকা, 60,000 টাকা, তাহলে নোট পেয়েবলটা আমরা দেখাই দিব দায়ের ঘরে, 60,000 টাকা দায় বৃদ্ধি পেয়েছে। তো আমরা এরপর আবার ব্যালেন্স করলাম, প্রত্যেকটা লেনদেন শেষে আমাদের ব্যালেন্স করা বাধ্যতামূলক। এরপর আসি 15 তারিখ, সোল মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 75,000 কস্ট 60,000। মানে আমরা মার্চেন্ডাইজ বিক্রি করেছি ক্যাশে 75,000 টাকা, তা আমরা 75,000 টাকা অবশ্যই ক্যাশে দেখাই দিব, আমরা দেখাই দিলাম ক্যাশে 75,000 টাকা। কিন্তু আমাদের পণ্য চলে গেছে 60,000 টাকার। কত টাকার পণ্য চলে গেছে, যেটা কস্ট প্রাইস, ওই পণ্যটাই আমার আসলে চলে গেছে। তাহলে আমাদের ইনভেন্টরি কত চলে গেছে, 60,000 টাকার ইনভেন্টরি চলে গেছে। তাহলে ইনভেন্টরি চলে গেলে 60,000 টাকার ইনভেন্টরি আমরা বাদ দিলাম। এখন প্রশ্ন হচ্ছে 60,000 টাকার পণ্য বিক্রি করেছি আমরা কত টাকায়, 75,000 টাকা। তার মানে আমাদের 15,000 টাকা কি হয়েছে, লাভ হয়েছে।
15,000 টাকা কি হয়েছে, লাভ হয়েছে। আর লাভ হলে রেভিনিউটা আমরা কোথায় দেখাবো, আমরা আগেই বলছিলাম যে রেভিনিউ আমরা কোথায় দেখাই, রেভিনিউ আমরা ক্যাপিটালের সাথে এই যে সমীকরণটার দিকে যদি আমরা খেয়াল করি, সমীকরণটার দিকে যদি আমরা খেয়াল করি তাহলে রেভিনিউটা ক্যাপিটালের সাথে যোগ হয়, রেভিনিউটা ক্যাপিটালের সাথে যোগ হয়। তা রেভিনিউ যদি ক্যাপিটালের সাথে যোগ হয়, কত টাকা রেভিনিউ হচ্ছে 15,000, এই যে আমরা ক্যাপিটালের সাথে এই পাশে অঙ্কে যোগ করে দেখিয়েছি। আচ্ছা, এরপর যদি আমরা আসি পরের এন্ট্রিতে, পরের এন্ট্রি বলছে যে 20 তারিখে সোল্ড মার্চেন্ডাইজ টু ইমরান, টাকা 1 লাখ, কস্ট প্রাইস 80,000, আগেরটার মতো যে আমরা আগে নগদে বিক্রি করেছিলাম, এবার ইমরানের কাছে বাকিতে বিক্রি করেছি। তাহলে আমাদের বাকিতে বিক্রি করলে কি বাড়ে, দেনাদার বাড়ে। তাহলে আমরা দেনাদার বাড়াই দিব কত, 1 লাখ টাকা। এই যে আমরা 1 লাখ টাকার দেনাদার বাড়াই দিলাম, 1 লাখ টাকার দেনাদার। কিন্তু পণ্য চলে গেছে কত টাকা, আমাদের পণ্য চলে গেছে 80,000 টাকা। তাহলে আমরা এখানে কি করব, 80,000 টাকা পণ্য থেকে বাদ দিয়ে দিব। তো বরাবরের মতোই 80,000 টাকার পণ্য আমরা বিক্রি করেছি কত টাকায়, 1 লাখ টাকায়। তাহলে 20,000 টাকা কি হয়েছে, প্রফিট হয়েছে। তাহলে প্রফিট কোথায় যোগ হয়, প্রিয় শিক্ষার্থীরা, এইমাত্র আমি বলেছিলাম যে রেভিনিউ ক্যাপিটালের সাথে আসলে যোগ হয়। তাহলে প্রফিটটা আমরা ক্যাপিটালের সাথে যোগ করে দেখাবো। এরপর আসি আমরা পরবর্তী এন্ট্রিতে। পরবর্তী এন্ট্রি আমাদের বলছে রিটার্ন মার্চেন্ডাইজ সোল্ড অন জুলাই 20, টাকা 5,000, কস্ট হচ্ছে 4,000। মানে 20 তারিখে আমরা যে মার্চেন্ডাইজটা কিনেছিলাম ওটা আমরা কি করেছি, ফেরত পাঠিয়েছি। তাহলে ফেরত পাঠিয়েছি কত টাকার, 5,000 টাকা, কিন্তু সেটার আবার ক্রয় মূল্য ছিল কত, 4,000 টাকা। সেটার ক্রয় মূল্য ছিল কত, 4,000 টাকা। এখন কথা হচ্ছে 20 তারিখে যে এন্ট্রিটা আমরা করেছি এটা টাকা কিন্তু আমরা পরিশোধ করি নাই, আমরা টাকা পরিশোধ করি নাই। তো টাকা যেহেতু পরিশোধ করি নাই, তাহলে আমাদের পণ্য ফেরত পাঠিয়েছি কয় টাকা, 5,000 টাকা। তাহলে আমাদের দেনাদার তো 1 লাখ টাকাই দেওয়ার কথা ছিল, বাট এখন তো সে 1 লাখ টাকা দিবে না, যেহেতু তার আমরা পণ্য ফেরত পাঠিয়েছি কত, 5,000 টাকা। তাহলে সে আমার কাছে কম টাকা পাবে, কত টাকা কম পাবে, 5,000। তো সেই জিনিসটাই আমরা দেনাদার থেকে বাদ দিব, কত টাকা, 5,000 টাকা, 5,000 টাকার। ঠিক আছে। এরপর যেহেতু সে পণ্যটা আমাকে ফেরত পাঠিয়েছে, তো পণ্য যদি সে ফেরত পাঠিয়ে থাকে তাহলে আমাদের কয় টাকার পণ্য ফেরত পাঠিয়েছে সে, 4,000 টাকার পণ্য সে ফেরত পাঠিয়েছে। তাহলে এই পণ্যটা আমি হাতে পেয়েছি, হাতে পাওয়ার পর কি হবে, হাতে পাওয়ার পর আমি কি করব, আবার নিয়ে ইনভেন্টরিতে যোগ করে রেখে দিব। তো এই জন্য আমরা এই পণ্যটা ইনভেন্টরিতে আবার যোগ দিয়ে দিলাম, কত টাকা, 4,000 টাকা। তাহলে ইনভেন্টরিতে আমরা 4,000 টাকা যোগ দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে সে যে 5,000 টাকার পণ্য আমাদেরকে ফেরত পাঠিয়েছে, সে 5,000 টাকার পণ্য আমাদের কাছে কি করেছে, ফেরত পাঠিয়েছে। তো 5,000 টাকার পণ্য ফেরত পাঠিয়েছে, তাহলে আমি তো তাকে 5,000 টাকার পণ্য বিক্রি করতে পারলাম না। যদি আমি বিক্রি করতে পারতাম তাহলে আমার কি হতো, যদি বিক্রি করতে পারতাম তাহলে 4,000 টাকার পণ্য 5,000 টাকায় আমি তার কাছ থেকে পেতাম। বাট এখন তো 4,000 টাকার পণ্য আমি 5,000 টাকা তার কাছ থেকে পাইনি। তার মানে এখানে আমার 1,000 টাকা কি হয়েছে, লস হয়েছে। যদি সে পণ্যটা আমাকে ফেরত না পাঠাইতো, যদি সে পণ্য আমাকে ফেরত না পাঠাইতো তাইলে কিন্তু আমরা এখানে 1,000 টাকা প্রফিট করতে পারতাম। যেহেতু পণ্যটা সে আমাকে ফেরত পাঠিয়েছে, এই জন্য আমি এখানে 1,000 টাকা প্রফিট করতে পারি নাই। তো 1,000 টাকা প্রফিট করতে না পারার কারণে আমাদের 1,000 টাকা কি হলো, লস হয়ে গেল। তাহলে সেটা আমরা কি করব, লস আকারে দেখাই দিব। তো আমরা জানি লস কি হয়, লস একটা এক্সপেন্স। তাহলে লস এক্সপেন্সটা আমরা কি করব, ক্যাপিটাল থেকে বাদ দিব। তাহলে এই জন্য আমরা এখান থেকে ক্যাপিটাল থেকে 1,000 টাকা বাদ দিয়ে দিলাম। এরপর যদি আমরা আসি 30 তারিখে, বলছে পেমেন্ট রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, টাকা 50,000। মানে অ্যাকাউন্ট রিসিভেবলের যে টাকা আমি পেতাম সেই টাকাটা আমি এখন 50,000 পেয়েছি। তাহলে যদি আমি টাকাটা পাই তাহলে আমার ক্যাশে যোগ হবে, তাহলে আমি ক্যাশে যোগ করলাম এবং অ্যাকাউন্ট রিসিভেবল কমে যাবে, কারণ 50,000 টাকা সে আমাকে পরিশোধ করে দিয়েছে। তাহলে 50,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে কমাই দিলাম। তারপর আমরা আবার ব্যালেন্স করার চেষ্টা করলাম, ব্যালেন্স সম্পূর্ণ ব্যালেন্স করার চেষ্টা করলাম। এরপর বলছে 31 তারিখে পেইড অ্যাডভার্টাইজিং বিল। তাহলে অ্যাডভার্টাইজিং বিল একটা খরচ, তাহলে আমরা নগদে পরিশোধ করেছি, তাহলে এখানে আমরা 5,000 টাকা খরচ দেখাই দিলাম। এরপর যদি আমরা দেখি যে খরচটা কি, আমরা খরচ ইংরেজি হচ্ছে এক্সপেন্স। তো এক্সপেন্স ক্যাপিটাল থেকে আমরা কি করেছি, মাইনাস করেছি। তাহলে এখানে ক্যাপিটাল থেকে কি হবে, মাইনাস হবে, মাইনাস করলাম। ঠিক আছে। তো এরপর আমরা সম্পূর্ণ যোগ বিয়োগ করলাম, এখানে প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা করে যোগ বিয়োগ করলাম।
তারপর আবার অ্যাসেটটা একসাথে যোগ করলাম 3,25,000 এবং লাইবিলিটিস একসাথে যোগ করলাম 3,25,000। আমাদের রিকোয়ারমেন্ট প্রথমটা বলছিল শো দ্য ইফেক্ট অফ ট্রানজাকশন অন অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে বলছিল। এখন 2 নম্বরে আমাকে বলছে প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, এবং অ্যাকাউন্টিং ইকুয়েশনটাকে প্রুভ করতে বলছে। এই প্রুভ করা একদম সহজ। আমরা প্রুভ অ্যাকাউন্টিং ইকুয়েশন লিখবো 2 নম্বর রিকোয়ারমেন্ট লিখে, তারপর উই নো লিখবো, তারপর আমাদের যে মূল সূত্রটা ছিল অ্যাসেট সমান লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি লিখবো। এবার অ্যাসেট সাইডে আমাদের ঘর কয়টা? অ্যাসেট সাইডে আমাদের ঘর হচ্ছে 1 2 3। তাহলে লিখবো যে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল এবং ইনভেন্টরি। ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল এবং ইনভেন্টরি। এবং দায়ের সাইডে আছে অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, ক্যাপিটাল। তাহলে আমরা দায়ের সাইডে লিখলাম ক্যাপিটাল, অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল। এবার যেটার লাস্টে যত ব্যালেন্স ছিল, এই যে কত ব্যালেন্স ছিল, যে ব্যালেন্সটা আমাদের ছিল এটা আমরা কি করব, এটা আমরা বসাই দিব। এখানে ব্যালেন্স ছিল 2,66,000, এখানে 14,000, তারপর এখানে 45,000, আবার এখানে 90,000, এখানে 60,000, এখানে 1,75,000, তারপর 2 পার্ট যোগ করার পর আমার 3,25,000 এসেছে। অ্যাকাউন্টিং ইকুয়েশন প্রুফটা আসলে অনেক সহজ। তো এই ছিল আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন পার্ট সি 2011 সালে আসা অঙ্কটির সমাধান। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন।